মা, আজকে ভীষণ গরম পড়েছে, তাই আজকে আমি ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করব না। আজকে আমি এভাবে সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতেই ব্রেকফাস্ট করব। মানে আজকে আমি ফ্লোটিং ব্রেকফাস্ট করব। তুমি যাও, আমার খাবারগুলো এখানে নিয়ে এসে দাও। আমার কিন্তু এগুলো পছন্দ নয় শ্রেয়া। এবার মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়ে দিয়ে তোকে এই বাড়ি থেকে বিদায় করতে পারলে আমি বাঁচি। গরম পড়তে না পড়তেই সুইমিং পুল নিয়ে পাগলামি শুরু করে দিয়েছিস। আমি কখন বললাম আমি বিয়ে করব না? আমি তো বিয়ে করতে রাজি আছি। আর বিয়েতে আমার সোনা গহনা, খাট, আলমারি, ফার্নিচার, টাকা পয়সা কিছুই চাই না। তোমরা শুধু আমার শ্বশুর বাড়িতে সুন্দর মতো একটা সুইমিং পুল তৈরি করে দেবে, তাহলে আমি হাসতে হাসতে বিয়ে করে নেব। আর তোমরা ভাববে না আমি এটা মজা করে বলছি, ওকে? যেই বাড়িতে সুইমিং পুল থাকবে না সেই বাড়িতে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। শ্রেয়ার কথা শুনে তার মা খুবই চিন্তিত হয়ে পড়ে। তবে সেই মুহূর্তে শ্রেয়াকে কিছু না বলে নন্দিতা দেবী বাড়ির মধ্যে থেকে খাবার নিয়ে এসে শ্রেয়াকে খেতে দেয়। আর শ্রেয়া সুইমিং পুলে ঠান্ডা জলে স্নান করতে করতে ব্রেকফাস্ট খায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এরই মধ্যে শ্রেয়ার বাবা মা শ্রেয়ার জন্য বিয়ের সম্বন্ধ দেখে। তবে শ্রেয়ার বাবা মায়ের পছন্দ করা ছেলে রঞ্জিত শিক্ষিত, চাকরিজীবী, নম্রভদ্র ছেলে হলেও তাদের বাড়িতে কোনো রকম সুইমিং পুল না থাকায় শ্রেয়া রঞ্জিতকে কিছুতেই বিয়ে করতে চায় না। তাই বাধ্য হয়ে শেষ পর্যন্ত শ্রেয়ার বাবা মনোহর বাবু রঞ্জিতের বাড়ির সামনে বড় একটা সুইমিং পুল তৈরি করে দেয়। মা, আমাদের হবু বৌদির বাবা মা কত ভালো দেখেছো, আমাদের বাড়ির সামনে এত বড় একটা সুইমিং পুল তৈরি করে দিয়েছে। আমি তোমাদেরকে এর আগে কতবার বলেছি আমাদের বাড়ির ফাঁকা জায়গাটাতে একটা সুইমিং পুল তৈরি করো, দেখতে খুব সুন্দর লাগবে। আর তোমরা তো জানো আমার সাঁতার কাটতে কত ভালো লাগে। একবার নতুন বৌদি বাড়িতে চলে এলে আমি প্রত্যেকদিন নতুন বৌদির সঙ্গে সুইমিং পুলে স্নান করব। এভাবেই দেখতে দেখতে ৩-৪ দিন কাটে। এরই মধ্যে শ্রেয়া এবং রঞ্জিতের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর শ্রেয়া নাচতে নাচতে শ্বশুর বাড়িতে এসে পৌঁছায়। আর সেদিন শ্রেয়ার শ্বশুর বাড়িতে নতুন বৌমার গৃহপ্রবেশের জন্য ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই বেশ কিছু আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী শ্রেয়াকে বরণ করার জন্য শ্রেয়ার শ্বশুর বাড়ির সামনে উপস্থিত থাকে। বৌমা, তোমাদের দুজনকে বরণ করা হয়ে গেছে, চলো এবার আস্তে আস্তে বাড়িতে প্রবেশ করো। তোমার জন্য ভেতরে একটা সারপ্রাইজ আছে। প্রীতি, চল তোর বৌদিকে ভেতরে নিয়ে চল। আরে না না, আমি শ্বশুর বাড়িতে পরে প্রবেশ করব। আগে আমি সুইমিং পুলে প্রবেশ করতে চাই। অনেকটা জার্নি করার জন্য আমার ভীষণ গরম লাগছে, তাই আগে আমি সুইমিং পুলে নেমে স্নান করতে চাই, তারপর আমি শ্বশুর বাড়িতে প্রবেশ করব। শ্রেয়ার কথা শুনে সবাই ভীষণ পরিমাণে অবাক হয়। আর শ্রেয়াকে তার পরিবার কিছু বলতে যাবে তার আগে শ্রেয়া ভারী লেহেঙ্গা এবং গহনা পরে সুইমিং পুলে জলে ঝাঁপিয়ে পড়ে। আর যা দেখে সবাই একেবারে চমকে ওঠে। রঞ্জিত, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? আমার কয়েকটা ফটো তুলে দাও প্লিজ। বিয়ের পর শ্বশুর বাড়ির সুইমিং পুলে আমি প্রথমবার স্নান করতে নেমেছি, তাই আমি ফেসবুকে ফটোগুলো শেয়ার করব। সব মেয়েরা বিয়ের পর নিজের গৃহপ্রবেশের অনুষ্ঠানের ফটো শেয়ার করে, কিন্তু আমি তো সুইমিং পুলে প্রবেশ করার ফটো শেয়ার করব। বৌমা, এ তুমি কি করলে? তোমার এত দামি ভারী লেহেঙ্গা পরে তুমি সুইমিং পুলে জলে ঝাঁপ দিলে, তোমার লেহেঙ্গাটা তো নষ্ট হয়ে যাচ্ছে। এবার তুমি এরকম ভিজে জামা কাপড় পরে বাড়ির মধ্যে ঢুকবে কি করে? তুমি তাড়াতাড়ি উঠে এসো, আমরা সবাই কিন্তু তোমার জন্য অপেক্ষা করছি। শ্রেয়া, আমি তোমার ফটো তুলে দিয়েছি, দয়া করে তুমি এবার উপরে উঠে এসো আর বাড়ির মধ্যে চলো। সবাই কিন্তু তোমার দিকে তাকিয়ে হাসছে। এভাবে সবাই অনুরোধ করলে শ্রেয়া সুইমিং পুলে জল থেকে উপরে উঠে আসে। আর সে ভেজা লেহেঙ্গা পরে শ্বশুর বাড়িতে প্রবেশ করে। এভাবেই কোনো রকমে সেই দিনটা কাটে। পরের দিন সকাল হতে না হতেই শ্রেয়া ঘুম থেকে উঠে সুইমিং পুলে জলে স্নান করতে চলে যায়। কিছুক্ষণ পর যখন শ্রেয়া শ্বশুর বাড়ির সবাই ঘুম থেকে ওঠে, তখন শ্রেয়াকে কেউ বাড়িতে খুঁজে পায় না। তাই তাকে খুঁজতে খুঁজতে প্রীতি বাইরে বেরিয়ে আসে। আমি জানতাম বৌদি তুমি নিশ্চয়ই সুইমিং পুলে স্নান করতে এসেছো, সেই জন্য আমি তোমাকে সোজা বাইরে খুঁজতে চলে এলাম। বৌদি, তোমাকে সুইমিং পুলে স্নান করতে দেখে আমারও স্নান করার খুব ইচ্ছে করছে, আমিও তোমার সঙ্গে সুইমিং পুলে স্নান করব। এই বলে প্রীতি সুইমিং পুলে জলে ঝাঁপ দেয়, কিন্তু যা দেখে শ্রেয়া ভীষণ পরিমাণে রেগে যায়। হাউ ডেয়ার ইউ, তুমি কোন সাহসে আমার সুইমিং পুলে নামলে? তুমি আমার সুইমিং পুলে নামার আগে আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? এতটা সাহস তুমি পেলে কোথায়? তুমি ভাবলে কি করে তুমি আমার পার্সোনাল সুইমিং পুলে আমার সঙ্গে স্নান করবে? এই সুইমিং পুলে শুধুমাত্র আমি আর আমার বর স্নান করব, এছাড়া কেউ এই সুইমিং পুলে নামতে পারবে না, ওকে?
এটা তোমার পার্সোনাল সুইমিং পুল কিভাবে হয়ে গেল বৌদি? আমি তো তোমার ননদ, আর আমি যদি এই সুইমিং পুলে স্নান করি তাহলে সমস্যা কি বলো? আর হ্যাঁ, আমি মানছি এই সুইমিং পুলটা তোমার বাবা তোমাকে তৈরি করে দিয়েছে, কিন্তু তুমি ভুলে যেও না এই সুইমিং পুলটা কিন্তু আমার বাবার জমিতেই তৈরি করা হয়েছে, তাই এই সুইমিং পুলের উপর আমারও অধিকার আছে। জাস্ট শাট আপ, ওকে? বেশি কথা বললে আমি এখনই এই জমি তোমার বাবার কাছ থেকে কিনে নেব। আমার বাবা মায়ের কিন্তু সেই ক্ষমতা আছে। তুমি সুইমিং পুলে নেমে পুরো জলটা একেবারে নোংরা করে দিলে। এখন আমাকে গোটা সুইমিং পুলে জল চেঞ্জ করতে হবে, তারপর আমি আবার স্নান করতে পারবো। এই বলে শ্রেয়া তখনই সুইমিং পুল থেকে উপরে উঠে যায়, কিন্তু শ্রেয়ার মুখে এরকম অপমানজনক কথা শুনে প্রীতির ভীষণই খারাপ লাগে। তাই প্রীতি কাঁদতে কাঁদতে সুইমিং পুল থেকে নিজের ঘরে চলে যায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু এখনো পর্যন্ত প্রীতির প্রথম রান্নার নিয়ম পালন করা হয় না। কারণ প্রীতি শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকে সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে সুইমিং পুলে সময় কাটায়। বৌমা, এরকম সারাদিন তুমি সুইমিং পুলের জলে ভেসে থাকলে কিভাবে চলবে? তোমাকে প্রত্যেক দিনই বলছি প্রথম রান্নার নিয়মটা পালন করতে। তোমাকে তো প্রত্যেক দিন রান্না করার কথা বলছি না, তুমি শুধুমাত্র একটা দিন আমাদেরকে যে কোনো খাবার রান্না করে খাইয়ে দাও, তারপর তোমাকে আমরা আর কেউ রান্না করতে বলবো না। উফ, আপনি তো দেখছি আমাকে বিরক্ত করে মারছেন। আজকে আমি আপনাদেরকে পায়েস আর লুচি রান্না করে খাওয়াবো। আপনি আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি এখনই রান্না করে দিচ্ছি। শ্রেয়ার কথা শুনে মালবিকা দেবী খুবই খুশি হয়, কিন্তু শ্রেয়া সুইমিং পুলে জল থেকে উপরে উঠে ভেজা জামা কাপড় পরে সোজা শ্বশুরবাড়ির রান্নাঘরে চলে যায়। আর সে পায়েস এবং লুচি রান্না করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন গ্যাস ওভেন, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে গোবিন্দভোগ চাল, চিনি, ড্রাই ফ্রুটস, দুধ, ময়দা ইত্যাদি নিয়ে সুইমিং পুলে চলে যায়। কিছুক্ষণ পর, মা, দাদা, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি বাইরে এসো। বৌদি সুইমিং পুলের জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে। দেখো দেখো, বৌদি রান্নাঘর থেকে গ্যাস ওভেন, গ্যাস সিলিন্ডার সমস্ত কিছু বাইরে নিয়ে চলে গেছে। প্রীতির কথা শুনি তখনই রঞ্জিত এবং তার বাবা মা বাইরে বেরিয়ে আসে, আর সবাই মিলে শ্রেয়াকে সুইমিং পুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে দেখে ভীষণই অবাক হয়। শ্রেয়া, এসব তুমি কি করছো? এবার কিন্তু খুবই বাড়াবাড়ি করছো। তুমি সুইমিং পুলের জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছো কেন? তুমি আর 1/2 ঘন্টার জন্য সুইমিং পুল থেকে উঠে এসে রান্নাঘরে গিয়ে রান্না করতে পারলে না? এমনিতেই তো তুমি সারাদিন সুইমিং পুলেই থাকো। রঞ্জিত, তুমি এসে গেছো। আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। দেখো, আজকে আমি একেবারে ইউনিক রকম ভাবে শ্বশুরবাড়ির সুইমিং পুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম রান্নার নিয়ম পালন করছি। তুমি তাড়াতাড়ি আমার কয়েকটা ফটো ক্লিক করে দাও, আমি আমার বান্ধবীদেরকে পাঠাবো। আর আমি রান্নাঘরে রান্না করব কিভাবে বলো তো? রান্নাঘরে তো ভীষণ গরম। সুইমিং পুলের জল অনেক ঠান্ডা হওয়ায় আমার কিন্তু কোনো গরম লাগছে না। আমি ভাবতেই পারিনি তোমাকে রান্না করতে বললে তুমি এরকম ভাবে পাগলামি করবে। আমরা যদি আগে জানতাম যে বিয়ের পর তুমি শ্বশুর বাড়িতে নয়, তোমার বাবার তৈরি করে দেওয়া সুইমিং পুলে সংসার পাতবে, তাহলে তোমার বাবাকে আমরা কখনো এরকম সুইমিং পুল তৈরি করার অনুমতি দিতাম না। ওফো, প্লিজ আমাকে বিরক্ত করবেন না। আমি রেসিপি দেখে পায়েস রান্না করছি। পায়েস চাপানো হয়ে গেছে, এবার আমি লুচি ভাজবো। বেশি কথা বললে আমি কিন্তু সব গুলিয়ে ফেলবো। এ বাবা, যা, আমি তো রান্নাঘর থেকে জল নিয়ে আসতেই ভুলে গেছি। এবার আমি ময়দা মাখবো কি করে? আরে হ্যাঁ, সুইমিং পুলে এত জল থাকতে আমি আবার জল খুঁজে বেড়াচ্ছি। এই বলে শ্রেয়া সুইমিং পুলের জল দিয়েই ময়দা মাখতে শুরু করে দেয়, আর যা দেখে রঞ্জিত এবং তার বাবা মায়ের ভীষণ পরিমাণে ঘৃণা পায়। বৌমা, তুমি এত নোংরা কেন? তুমি সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে এই সুইমিং পুলে জলে স্নান করো, আর এই নোংরা জল দিয়ে তুমি ময়দা মাখছো। তুমি ভাবলে কি করে সুইমিং পুলে জল দিয়ে রান্না করা খাবার আমরা খাবো? তোমার রান্না করা খাবার তুমি খাবে, আমাদের খাওয়ার কোনো দরকার নেই। ওকে, আপনাদেরকে খেতে হবে না। আমি আর আমার বর আজকে সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে আমার রান্না করা স্পেশাল খাবার খাবো। আজকে আমরা দুজনে মিলে একসঙ্গে সুইমিং পুলে জলে ভাসতে ভাসতে ব্রেকফাস্ট করব। হাউ রোম্যান্টিক, তাই না? শ্রেয়ার কথা শুনে রঞ্জিত খুবই ভয় পেয়ে যায়, তাই সে তখনই অজুহাত দেখাতে শুরু করে। আরে, অফিস থেকে আমার বস আমাকে কল করছে। আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। সরি শ্রেয়া, আমাকে এখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তুমি এক কাজ করো, তুমি তোমার বাবা মাকে কল করে বাড়িতে ডেকে নাও, তারপর তোমার বাবা মায়ের সঙ্গে আজকে সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে ব্রেকফাস্ট করবে, কেমন? ওকে, বাই বাই। এই বলে রঞ্জিত তখনই সেখান থেকে কেটে পড়ে, আর শ্রেয়া ফোন করে তার বাবা মাকে নিজের হাতে রান্না করা লুচি এবং পায়েস খাওয়ার জন্য ডাকলেও শ্রেয়ার বাবা মা সেখানে আসে না। এমনকি শ্রেয়ার শ্বশুর বাড়ির লোকেরাও সেই খাবার খেতে চায় না। তাই শ্রেয়া সারাদিন সুইমিং পুলে স্নান করতে করতে নিজের রান্না করা খাবার একা একাই খেতে থাকে।
এভাবেই আরো কিছুদিন কাটে। আর একদিন ভীষণ পরিমাণে গরম পড়ায় শ্রেয়া 1 মিনিটের জন্য সুইমিং পুলের জল থেকে উপরে উঠতে চায় না। আর এভাবেই দেখতে দেখতে রাত 2টো বেজে যায়। শ্রেয়া, আর কতক্ষণ তুমি সুইমিং পুলে থাকবে? রাত 2টো বেজে গেছে। তুমি কি আজকে সারা রাত সুইমিং পুলে থাকবে বলে ঠিক করেছো নাকি? প্লিজ পাগলামি করো না, ঘরে চলো ঘুমাবে। আর বেশিক্ষণ সুইমিং পুলে থাকলে তোমার কিন্তু শরীর খারাপ করবে, তোমার ঠান্ডা লেগে যেতে পারে। না, আমি কিছুতেই আজকে সুইমিং পুল থেকে উপরে উঠতে পারবো না। আসলে আমার কয়েকজন বান্ধবী আমাকে 24 আওয়ার সুইমিং পুলে থাকার জন্য চ্যালেঞ্জ করেছে, তাই আমি ওদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। আজকে সকাল 7টার সময় আমি সুইমিং পুলে নেমেছি, আর কালকে সকাল 7টার সময় আমি সুইমিং পুল থেকে উপরে উঠবো। এভাবে শ্রেয়া ভীষণ পরিমাণে পাগলামি করতে শুরু করে। কিন্তু রঞ্জিত বারে বারে শ্রেয়াকে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও শ্রেয়া কোনো কথা শুনতে চায় না। তাই রাগ করে রঞ্জিত নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে শ্রেয়া সেদিন সারাটা রাত সুইমিং পুলে স্নান করে কাটায়। কিন্তু পরের দিন সকাল হতে না হতেই শ্রেয়ার দুটো চোখ একেবারে লাল হয়ে ওঠে, আর সে চোখে ঠিকমতো দেখতে পায় না। সেই সাথে তার সারা ত্বকে ভীষণ পরিমাণে চুলকানি দেখা দেয়। এ কি, হঠাৎ করে আমার চোখ এরকম জ্বালা করছে কেন? কে কোথায় আছো? তাড়াতাড়ি এখানে এসো, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমার চোখে কিছু ঢুকেছে। রঞ্জিত, রঞ্জিত, এখানে এসো, আমি কিছু দেখতে পাচ্ছি না। শ্রেয়ার চিৎকার শুনে রঞ্জিত এবং তার বাবা মা সেখানে ছুটে আসে। আর শ্রেয়ার অবস্থা দেখে তখনই তারা শ্রেয়াকে নার্সিং হোমে নিয়ে চলে যায়। ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে শ্রেয়াকে অ্যাডমিট করে। আর কিছুক্ষণের মধ্যেই শ্রেয়ার অসুস্থতার খবর পেয়ে শ্রেয়ার বাবা মাও নার্সিং হোমে এসে পৌঁছায়। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু শ্রেয়ার চেক আপ করার পর জানায়, আমরা কয়েক রকমের টেস্ট করলাম। আপনাদের কথা মতো পেশেন্ট দিনের মধ্যে বেশিরভাগ সময় সুইমিং পুলে থাকতো। আর সুইমিং পুলে যেহেতু অতিরিক্ত পরিমাণে ক্লোরিন ব্যবহার করা হয়, তাই দীর্ঘক্ষণ ক্লোরিন জলে থাকার ফলে পেশেন্টের চোখ ইনফেকশন হয়েছে। আর ওনার চোখের ইনফেকশন ঠিক হতে মিনিমাম 1 মাস তো সময় লাগবেই। আর তাছাড়া 1 মাস পরে উনি ঠিকঠাক মতো দেখতে পাবেন। আর সেই সাথে বিষাক্ত কিছু পোকামাকড় কামড়ানোর জন্য ওনার স্কিনের প্রবলেমও দেখা দিয়েছে। ডাক্তারবাবুর মুখে এরকম কথা শুনে শ্রেয়া নিজের ভুল বুঝতে পারে। তাই সে ভীষণই কান্নাকাটি করতে শুরু করে দেয়। আজকে আমার ভুলের জন্য আমাকে এরকম ভাবে শাস্তি পেতে হচ্ছে। আমি আর কখনো সুইমিং পুলে স্নান করব না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি যেন অন্ধ হয়ে গেছি। রঞ্জিত, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো সুইমিং পুল নিয়ে পাগলামি করব না। আমি আর জীবনে কখনো সুইমিং পুলে স্নান করব না, আমি কথা দিচ্ছি। শ্রেয়া এভাবে নিজের ভুল বুঝতে পারলে সবাই তাকে ক্ষমা করে দেয়। আর কয়েকদিন নার্সিং হোমে থাকার পর শ্রেয়া বাড়ি ফিরে এলেও 1 মাস ধরে তার চোখের এবং ত্বকের চিকিৎসা চলে। আর দেখতে দেখতে 1 মাস পর শ্রেয়া আবার আগের মতো দেখতে পায়। সেই সাথে তার ত্বকের সমস্যাও ঠিক হয়ে যায়। আর এখন শ্রেয়া কিছুতেই সুইমিং পুলে নেমে স্নান করতে চায় না, কারণ সে সুইমিং পুল দেখলেই ভয়ে আটকে ওঠে। বৌমা, তোমার চুল একেবারে উস্কো খুস্কো হয়ে গেছে। যাও বাথরুমে গিয়ে ভালো করে শ্যাম্পু করে নাও, না হলে চুল কিন্তু নষ্ট হয়ে যাবে। বাইরে যা ঝড় হচ্ছে, তোমার চুলে সেই কারণে ধুলোবালি লেগে গেছে। আমি তো আপনাকে বারবার বারণ করেছিলাম যে এই ঝড়ের মধ্যে আমি বাইরে বেরোবো না। আপনি জোর করে আমাকে দোকানে নিয়ে গেলেন, আর দেখুন আমার চুলে সমস্ত ধুলো বালি পাতা নোংরা এসে পড়েছে। আপনি তো জানেন আমি আমার চুলকে কত ভালোবাসি। ওরকম করে কথা বলার কি আছে? একটু না হয় নিজের বুড়ি শাশুড়ি মায়ের সঙ্গে দোকানে গেছো, তাতে কি তোমার মাথায় বাজ ভেঙে পড়েছে? আমি জানি তোমার খুব সুন্দর চুল, অনেকটা লম্বা, তাই নিয়ে অত অহংকার করার কিছু নেই। রিমি রাগে গজগজ করতে করতে বাথরুমে চলে যায় এবং চাঁদনী দেবী লুকিয়ে লুকিয়ে তার বৌমার পেছন পেছন যায়। এখনই বোঝা যাবে যে বৌমার এত ঘন কালো লম্বা চুলের রহস্যটা কি। এত সুন্দর চুল কোনো মেয়ের হতে পারে নাকি? আমার তো একেবারেই বৌমার উপর বিশ্বাস নেই। কি জানি, ওর মনে হয় ওর চুলের মধ্যেই প্রাণ আছে। রিমি কখনোই তার নকল চুলে কাউকে হাত দিতে দিত না। ছোটবেলায় রিমির একবার ভয়াবহ টাইফয়েড হয় এবং টাইফয়েডের জেরে তার মাথার সমস্ত চুল উঠে যায়। রিমির মাথায় কখনো আর চুল গজায় না। সেই নিয়ে তার বাবা অমল বাবু এবং মা রত্না দেবী ভীষণ দুশ্চিন্তায় ভোগে। রিমি টাক হয়ে যাওয়ায় তার স্কুলের বান্ধবীরা তাকে নিয়ে হাসি মজা শুরু করে দেয়। এই কারণে সে সবসময় নিজের মাথায় রুমাল বেঁধে ঘুরে বেড়ায়। দেখতে দেখতে প্রায় কিছু বছর কেটে যায়। একদিন, বাপি, আমার তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, আর আমি তোমাদের কথা মতো খুব ভালো রেজাল্ট করেছি, তাই তোমাদের তো আমাকে উপহার দেওয়া উচিত। আমি যা চাই তোমরা আমাকে দেবে তো?
ছোটবেলা থেকে কি এমন কখনো হয়েছে যে তুই কিছু চেয়েছিস আর আমি তোকে দেইনি? আর এখন তো তোকে অনেক অনেক উপহার দেওয়ার কারণও আছে আমার কাছে, তাই তুই বল তোর কি লাগবে, আমি তোকে সেই জিনিসটাই কিনে দেবো। আমাকে তুমি টাক মাথায় পরার জন্য একটা উইগ কিনে দাও। আমার তো বয়স হয়েছে বলো, আর আমার সমস্ত বান্ধবীদের মাথায় কি সুন্দর ঘন কালো চুল আছে, কিন্তু আমার টাক মাথা নিয়ে ঘুরে বেড়াতে খুব লজ্জা করে। গরমের মধ্যে কত রুমাল জড়িয়ে থাকবো, মাথায় আমার ফোড়া বেরিয়ে যাবে। তাই আমি ঠিক করেছি এবার থেকে আমি নকল চুল ব্যবহার করব। দেখ মা, ভেবেচিন্তে কথা বলছিস তো? নকল চুল পরার কারণে তোর মাথায় ক্ষতি হবে না তো? তোর যদি কোনো ক্ষতি না হয় তাহলে আমি তোকে নকল চুল কিনে দিতে রাজি আছি। না না, নকল চুল পরলে আবার ক্ষতি কিসের? তাতে আমাকে দেখতে অনেক সুন্দরী লাগবে। আর আমি ফেসবুকে দেখেছি অনেক হিরোইনদের মাথায় চুল থাকে না, তারা নকল চুল পরেই ঘুরে বেড়ায়। অমলবাবু তার মেয়েকে উইগ কিনে দিতে রাজি হয়ে যায়। সেই দিনই বাবা এবং মেয়ে দুজনে মিলে তাদের বাড়ির পাশের একটি শপিং মলে চলে যায় এবং অমলবাবু তার মেয়েকে মাথায় পরার জন্য বড় নকল চুল কিনে দেয়। রিমি সঙ্গে সঙ্গে সেই নকল চুল মাথায় লাগিয়ে নেয়। সে আয়নায় নিজেকে দেখলে নিজেকেই চিনতে পারে না। এরকম সুন্দর কালো ঘন চুল লাগিয়ে রিমিকে দেখতে অসম্ভব সুন্দরী লাগে। মাথায় চুল থাকলে যে এত সুন্দর দেখতে লাগে আমি কখনো উপলব্ধি করতে পারিনি। ভাগ্যিস সেদিনকে ফেসবুক খুলে দেখেছিলাম, না হলে আমি জানতেই পারতাম না যে উইগ বলেও কিছু হয়। এই যে দিদি, নকল চুল পরে দেখতে যতই সুন্দর লাগুক না কেন, আসল চুলের মর্ম কিন্তু সত্যিই আলাদা। আর আপনাকে নকল চুল খুব সাবধানে রাখতে হবে, তা না হলে এই চুল নষ্ট হয়ে যেতে বেশি দিন সময় লাগবে না কিন্তু। রিমি তারপর থেকে তার নকল চুল সম্বন্ধে যথেষ্ট সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করে। তার সমস্ত বন্ধু বান্ধবীরা রিমির মাথায় ঘন কালো চুল দেখে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় এবং সকলে তাকে জিজ্ঞাসা করলে রিমি তাদের সকলকে নিজের চুলের ব্যাপারে মিথ্যা কথা বলে দেয়। সে সকলকে জানায় যে তার বাবা বিদেশে গিয়ে তার মাথায় ট্রিটমেন্ট করিয়ে চুল গজিয়ে নিয়ে এসেছে। তার বন্ধু বান্ধবরা সকলেই রিমির কথা বিশ্বাস করে। একদিন, এখন তো আমাদের মেয়ে মাথায় নকল চুল পরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এবার ওর বিয়ের জন্য আমরা সম্বন্ধ দেখা শুরু করি। কেউ তো আর আমার মেয়েকে এখন টেকরিমি বলতে পারবে না। এইভাবে রত্নাদেবী এবং অমলবাবু নিজের মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু করে। কিছুদিনের মধ্যে রিমির সঙ্গে সুজয়ের বিয়ে ঠিক হয়। সুজয় তার মা চাঁদনী দেবী এবং বোন সুলেখার সঙ্গে বাস করে। তারা সকলে রিমির চুল দেখে তাকে খুবই পছন্দ করে। রিমি নিজের বিয়ের জন্য খুবই আনন্দে ছিল, কিন্তু তার মা রিমির নকল চুল নিয়ে খুবই চিন্তা করতে থাকে। মা, তুমি কেন বেকার চিন্তা করছো? আজ পর্যন্ত কেউ যখন আমার নকল চুলের কথা জানতে পারেনি, ঠিক সেরকম ভাবে আমার শ্বশুরবাড়ির লোকেরাও কিছু বুঝতে পারবে না। আমি কাউকে কিছু বুঝতে দেব না। খুব সাবধানে মা, ওরা যদি একবার জানতে পারে তোর মাথায় নকল চুল লাগানো, তাহলে কিন্তু ওরা তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, কারণ ওরা তোর এত সুন্দর চুল দেখেই তোকে পছন্দ করেছে। রিমি তার মাকে কোনো রকমের সান্ত্বনা দেয়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে রিমির সঙ্গে সুজয়ের বিয়ে হয়ে যায়। বিয়ের পর রিমি নিজের শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে শান্তিতে সংসার করে এবং সকলকে লুকিয়ে নিজের নকল চুলের খেয়াল রাখে। বৌমা, তোমার এত সুন্দর চুল দেখে আমার ভীষণ লোভ হয় জানো। আমি কখনো এত সুন্দর চুল কারোর দেখিনি। আমার মেয়েকেই দেখো না, সব সময় চুলের মধ্যে রং করেই চলেছে আর চুল কেটেই চলেছে। চুলের যত্ন বলে কোনো জিনিস নেই। না না, আমি আমার চুলের সাথে ওসব আজে বাজে কাজ পছন্দ করি না, কারণ আমি আমার চুলকে যত্ন করতে ভালোবাসি। তাই জন্যই তো আমার এত সুন্দর চুল হয়েছে। আর দেখুন, আমার চুলের জন্যই আমি আমার এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছি। তুমি যতই আমাকে বলো বৌমা, তোমার এই সুন্দর চুলের পেছনে কোনো না কোনো রহস্য আছে, কারণ তুমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমি কখনো তোমাকে চুল আঁচড়াতে দেখিনি কিংবা চুলে তেল শ্যাম্পু কিচ্ছু ব্যবহার করতে দেখিনি। তারপরেও তোমার চুল এত সুন্দর কি করে থাকে, আমাকে এই রহস্যটা জানতেই হবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। চাঁদনী দেবী সবসময় রিমির সঙ্গে সঙ্গে থাকায় রিমি ভীষণ বিরক্ত বোধ করে, কারণ সে নিজের নকল চুলের খেয়াল রাখতে পারে না। এর ফলে তার নকল চুলে জট পড়তে শুরু করে এবং এই দেখে রিমি ভীষণ ভয় পেয়ে যায়। সে মনে মনে ভয় করে এই ভেবে তার নকল চুলের রহস্যের কথা এই বুঝি সবাই জানতে পেরে যাবে। একদিন, বৌমা, তোমার এত সুন্দর চুলে জটা পড়ে যাচ্ছে, আমি কিছুতেই মেনে নিতে পারবো না এটা। আমার ঘরে গিয়ে দেখো, ড্রেসিং টেবিলের উপর একটা নারকেল তেলের কৌটো আছে। ওই তেলটা নিয়ে এসো, আমি তোমার মাথায় মালিশ করে দিচ্ছি। দেখবি ভালো করে তেল মালিশ করে দিলে তোমার চুলের জটা ছেড়ে যাবে। তারপর ভালো করে বিনুনি করে দেবো, কেমন?
রিমি তার শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে ভীষণ পরিমাণে অস্বস্তি বোধ করে এবং সে কিছুতেই তার নকল চুলে তেল লাগাতে চায় না। না মা, আমি আমার চুলে কাউকে হাত দিতে দেব না। বিয়ের আগে একমাত্র আমার নিজের মা আমার চুলে তেল মাখিয়ে দিয়েছে আর বিনুনি করে দিয়েছে, তাই আমি সেই অধিকার আপনাকে দিতে পারবো না। আর আপনার হাত লেগে আমার চুল যদি পড়ে যায় তাহলে কি হবে? তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে বৌমা। আমি মানছি যে আমি তোমার নিজের মা নই, কিন্তু তাই বলে আমি কখনো তোমার প্রতি ভালোবাসার অভাব রাখিনি। তোমার কাছ থেকে আমি এরকম কথা কখনোই আশা করিনি বৌমা। রিমি তার শাশুড়ি মায়ের কথায় পাত্তা না দিয়ে নিজের ঘরে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। রিমি তার মাথা থেকে উইগ খুলে নিয়ে আসে। ভালো করে চিরুনি দিয়ে নিজের উইগটা পরিষ্কার করে নেওয়ার পর সে আবার তার মাথায় নকল চুলটা লাগিয়ে নেয়। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন ঝড়ের মধ্যে চাঁদনী দেবী তার বৌমাকে জোর করে তার সঙ্গে বাজার করতে নিয়ে যায়। বাজার থেকে ফিরে আসার পর রিমি চুলে নোংরা পরিষ্কার করার জন্য তাকে শ্যাম্পু করতে বলে। রিমি বাথরুমে গিয়ে নিজের মাথা থেকে নকল চুল খুলে সেই চুল ছেড়ে পরিষ্কার করে নেয় এবং আবার মাথায় নকল চুলটা পরে নেয়। কিন্তু কিছুক্ষণ পর রিমি বাথরুম থেকে শুকনো মাথায় বেরিয়ে আসে। কি ব্যাপার বৌমা, তোমার মাথা শুকনো কি করে হলো? তুমি শ্যাম্পু করোনি, কিন্তু এদিকে তোমার মাথা থেকে সব নোংরা পরিষ্কার হয়ে গেছে। তোমার ব্যাপারটা কি বলো তো? আমার তো কিছুতেই তোমার এই কালো চুলের উপর আর বিশ্বাস হচ্ছে না। মা, আপনি কি আমাকে সন্দেহ করছেন? আমি বরাবরই ছোটবেলা থেকে মাথায় ড্রাই শ্যাম্পু ব্যবহার করি, কারণ আমি চুলে লিকুইড শ্যাম্পু লাগালে আমার এত সুন্দর চুল পড়ে যাবে। তাই জন্যই আমার চুলকে আপনি শুকনো দেখছেন। আর আপনি আমার বাথরুমের বাইরে দাঁড়িয়ে কি দেখছিলেন? আমার এত সুন্দর ঘন চুলের রহস্য জানার চেষ্টা করছেন, সেটা কিন্তু আপনি কখনো জানতে পারবেন না। হ্যাঁ। নিজের বৌমার মুখে এমন কথা শুনে চাঁদনী দেবী ভীষণ লজ্জা পেয়ে যায় এবং সে নিজের ঘরে চলে যায়। এভাবেই আরো কিছুদিন কাটে। কৌতূহলী শাশুড়ি মায়ের কারণে রিমির পক্ষে নিজের মাথায় নকল চুল সামলানো প্রায় অসম্ভবপর হয়ে ওঠে। একদিন রিমির ননদ তার চুলে নানান রকম কালার করে বাড়ি ফিরে আসে। সেই দেখে সকলে তার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। তোমরা কেউ একেবারে আমার চুল নিয়ে কোনো রকম কথা বলবে না। এখন হেয়ার কালার করা ফ্যাশনের ট্রেন্ডিং, তাই আমি চুলে রং করেছি। আর তাছাড়া চুলটা যখন আমার নিজের, তখন সিদ্ধান্ত আমি নিজেই নেব। হে উপরওয়ালা, এই মেয়েকে কে বোঝাবে? দেখ তোর বৌদির চুলের দিকে তাকিয়ে একবার দেখ তো, কি সুন্দর ঘন কালো চুল। শ্যাম্পু করে না, আঁচড়াই না, তবুও চুলটা যেমন কি তেমনই আছে। শোনো মা, এখনকার দিনে আদিম যুগের মতো এত বড় বড় চুল কোনো মেয়ে রাখে না। আর এখন কোনো মেয়ের চুলে এরকম কালো কালার নেই। আর আমি তো বৌদিকে বলবো নিজের চুল কাটিয়ে আমার মতোই কালার করে নিতে, তাহলে বৌদিকেও খুব সুন্দর লাগবে। সুলেখা, দয়া করে আমার চুল নিয়ে কোনো কথা বলো না। আজ পর্যন্ত তোমার চুলের স্টাইল নিয়ে আমি কখনো কিছু বলেছি যে তুমি আমার চুল নিয়ে এত কথা বলছো? সুলেখা তার বৌদির কথা শুনে চুপ করে যায়। সে নিজের চুল নিয়ে নানান রকমের ফটো তুলতে তুলতে নিজের ঘরে চলে যায়। রিমি এবং চাঁদনী দেবী যে যার মতো নিজের কাজ করতে শুরু করে। আসলে সুলেখার জীবনে বিউটিশিয়ান হওয়ার ইচ্ছা ছিল, তাই সে ফেসবুকে সবসময় চুল কাটার ভিডিও এবং মেকআপ করার ভিডিও দেখে। সেদিনই রাত্রিবেলা সুলেখা ফেসবুকে দেখে দেখে চুল কাটা শিখে নেয়। চুল কাটা তো শিখে নিলাম, কিন্তু আমি মডেল বানিয়ে কার উপর এই চুল কাটার পদ্ধতিটা অ্যাপ্লাই করব? আমার কাছে তো কোনো মডেল নেই। আর এখন মায়ের চুল যদি কাটতে চাই তাহলে মা আমাকে ঝাঁটাপেটা করবে। এভাবেই ভাবতে ভাবতে সুলেখার মাথায় তার বৌদির চুল কাটার কথা আসে। রিমি রাত্রিবেলা তার ঘরে ঘুমিয়ে পড়লে সুলেখা কাঁচি এবং চিরুনি নিয়ে চুপিসারে তার বৌদির ঘরে চলে আসে। এখন যদি আমি বৌদির চুলটা কাটি তাহলে বৌদি কিছু বুঝতে পারবে না, কারণ বৌদি তো মাথার চুল ভালো করে ছড়িয়ে ঘুমায়। কালকে যখন বৌদি সকালে উঠে নিজের ননদের ট্যালেন্টের ব্যাপারে জানতে পারবে, বৌদি ভীষণ পরিমাণে খুশি হয়ে যাবে। এই বলে সুলেখা তার বৌদির চুল কাটতে শুরু করে। কিন্তু সে যতই কাঁচি চালায় তবুও রিমির চুল কিছুতেই নষ্ট হয় না। সেই দেখে সুলেখা ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় এবং সে বেশি পরিমাণে কাঁচি দিয়ে চুল কাটতে শুরু করে। একসময় সুলেখা চিরুনি দিয়ে তার বৌদির চুলে টান মারলে রিমির মাথায় নকল চুল খুলে সুলেখার হাতে চলে আসে। সেই দেখে সুলেখা ভীষণ ভয় পেয়ে যায় এবং ঠিক সেই সময় রিমি আতকে ঘুম থেকে উঠে পড়ে। ও মা, মা, এই দেখো আমাদের বৌদির মাথায় চকচকে টাক। বৌদির চুল খুলে আমার হাতে চলে এসেছে। এ বাবা, আমাদের নতুন বৌদি তো পুরো টাক মাথা।
সুলেখার চিৎকার শুনে সুজয়ের ঘুম ভেঙে যায় এবং চাঁদনী দেবী দৌড়ে তাদের ঘরে চলে আসে। সকলে রিমির মাথায় এমন পরিষ্কার টাক দেখে এবং তার পাশে নকল চুল পড়ে থাকতে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। রিমির নকল চুলে সত্যি সকলের সামনে চলে আসলে রিমি কিছুতেই তার কান্না থামাতে চায় না। হায় রে হায়, শেষ পর্যন্ত টেকো বৌমাকে ঘরের বউ করে নিয়ে এলাম। আমি তাই ভাবি যে এত সুন্দর চুল কারোর কি করে হতে পারে। আমাদেরকে ঠকাতে তোমার একটুও লজ্জা করলো না? হ্যাঁ, আমি এই মেয়ের সাথে কিছুতেই ঘর করব না। রিমি, তুমি এক্ষুনি নিজের বাপের বাড়ি চলে যাও। তোমাদের পুরো পরিবারটাই ঠকবাজ। আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। ছোটবেলা থেকেই আমার মাথায় এমন টাক ছিল, তাই আমি সবসময় নকল চুল পরে ঘুরে বেড়াতাম। আপনারা দয়া করে আমাকে এত বড় শাস্তি দেবেন না। রিমি সকলের সামনে নিজের নকল চুলের সত্যিটা জানায়, কিন্তু তারা কিছুতেই রিমিকে ক্ষমা করতে চায় না, কারণ তারা স্বপ্নেও ভাবতে পারেনি যে তাদের বাড়ির বৌমার মাথায় টাক থাকবে এবং সে নকল চুল পরে ঘুরে বেড়াবে। খুব তো আমাকে চুল নিয়ে কথা শোনাতে, এখন দেখছো বৌদি নিজেই তো টাক মাথা। যা হওয়ার তো হয়ে গেছে। এখন যদি তোমরা বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দাও তাহলে কিন্তু তোমাদের আত্মীয় স্বজন সকলে জেনে যাবে যে বৌদি টেকো। তার থেকে ভালো বৌদি নকল চুল পরেই ঘুরুক, আর আমরা ওর ট্রিটমেন্ট করানোর চেষ্টা করি। সুলেখার এমন যুক্তিপূর্ণ কথা বাড়ির সকলের পছন্দ হয় এবং তারা সকলে রিমিকে নকল চুল পরে থাকার অনুমতি দেয়। তারপর থেকে সকলে মিলে রিমিকে শহরের বড় বড় ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট করাতে শুরু করে। ধীরে ধীরে রিমির মাথায় ছোট ছোট চুল গজাতে শুরু করে। এই দেখে রিমি খুবই খুশি হয়। এভাবেই রিমি তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।